কতদিন থেকে এসব চলছে আপা? বাড়ির অন্যরা কি মেয়ের এমন কুকর্মের কথা জানে? ফাঁকা বাড়িতে একটা প্রাপ্তবয়স্ক জোয়ান ছেলে আর একটা মেয়ে, ছি ছি ছি। এজন্যই বুঝি মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছেন। নাসরিন সুলতানার কথা শুনে মাথায় যেন রক্ত চড়ে গেল সার্জিসের, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সার্জিস কর্কশ কণ্ঠে বলে উঠল, এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে আপনার ননস্টপ রাবিশ কথা শুনছি। আপনার কথাবার্তাই বলে দিচ্ছে আপনি কতটা ডার্টি মাইন্ডের। মেয়েটা আপনার মেয়ের বয়সী। একটা মেয়ের বয়সী মেয়েকে এত নোংরা নোংরা কথা বলতে একটুও বিবেকে বাধছে না আপনার? ওমা, করলে দোষ নেই বললে দোষ। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমাকে কাওয়ার্ড মনে হয় আপনার? এরই মধ্যে রাশেদ চৌধুরী নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসেন। সবটা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে যায় তার। সার্জিসের চোখে চোখ মেলানোর সাহস পান না তিনি। সার্জিসের কাছে ক্ষমা চেয়ে নাসরিন সুলতানাকে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে ভাবি। সিজদাকে ছোটবেলা থেকে আমি মানুষ করেছি। সিজদাকে আপনার থেকে ভালো আমি চিনি। সরি ভাবি, সিজদার নামে বলা কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না। তাছাড়া যে ছেলেটাকে ইঙ্গিত করে আপনি তাদের নামে মিথ্যা এলিগেশন দিচ্ছেন, আমি সেই ছেলেটাকেও চিনি। ছেলেটা বাইরের কেউ নয়, আমার বন্ধুর ছেলে। সার্জিসকে আমি খুব ভালো করেই চিনি। সুতরাং আপনি আসতে পারেন ভাবি। আমাদের ফ্যামিলির ম্যাটারে আপনি ইন্টারফেয়ার না করলেই খুশি হব। রাশেদ চৌধুরীর কথা শুনে মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায় নাসরিন সুলতানার। তিনি মুখ কালো করে নিজের মতো করে বকবক করতে করতে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে আসেন। সিজদা তখনও নিঃশব্দে চোখের পানি ফেলছে। সে চৌধুরী ভিলায় আসার পর থেকে নানান লোকে নানান কথা শুনিয়েছে তাকে। সে সেসব গায়ে মাখেনি, কিন্তু আজকে সার্জিসের অপমান সে সহ্য করতে পারছে না। সার্জিস সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে সিজদা এসে সার্জিসের সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ডাক্তারবাবু। আপনি দয়া করে আমায় ক্ষমা করে দিবেন। আমি জানি আপনি কতটা পাক পবিত্র, কত বড় মন আপনার। আমার জন্য আপনার গায়ে দাগ লেগে গেল, আপনাকে মিথ্যে অপবাদ দিতে হলো। আপনি কেন এসেছিলেন এখানে? আজ যদি আপনি এখানে না আসতেন তাহলে নিরপরাধ হয়েও তো অপরাধের কাঠ গড়ায় দাঁড়াতে হতো না আপনাকে। আপনি আর কখনোই এই বাড়িতে আসবেন না ডাক্তারবাবু। আপনাদের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই আপনার। সিজদা কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। সিজদার চোখের পানি দেখে বুকে চিনচিনে ব্যথা সৃষ্টি হয় সার্জিসের। সার্জিস মনে মনে বলল, আমি জানি তুমি এই বাড়িতে ভালো নেই সৌন্দর্যময়ী। তোমাকে ছাড়া আমিও যে ভালো নেই। আমাদের দুজনের ভালো থাকাটা যেন একই সূত্রে গাঁথা। আমার নিজেকে ভালো রাখতে হলেও যে তোমাকে লাগবে। সার্জিসকে দাঁড়িয়ে থাকতে দেখে রাশেদ চৌধুরী এসে সার্জিসের কাঁধে হাত রাখে। সার্জিস রাশেদ চৌধুরীর দিকে এক নজর তাকিয়ে তেজি কণ্ঠে বলল, আমি সিজদাকে বিয়ে করতে চাই আঙ্কেল। রাশেদ চৌধুরী হতভম্ব হয়ে সার্জিসের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। চোখে মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায় তার। তিনি দু কদম পিছিয়ে গিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে বললেন, কি বললে? আবার বলো। আমি সিজদাকে বিয়ে করতে চাই আঙ্কেল। আর ইউ ক্রেজি? ইউ নো, ওই সিজদা একটা বিধবা মেয়ে, তুমি একটা আনম্যারিড ছেলে, একজন ফেমাস পারসন। তোমার জন্য হাজার হাজার মায়েদের লাইন লেগে আছে তাদের মেয়েটাকে তোমার হাতে তুলে দিবে বলে। আর তুমি কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ, চাইছি আঙ্কেল। প্রকৃত ভালোবাসা কখনোই ধর্ম, বর্ণ, জাত, কুল, সৌন্দর্য, বিধব্য, সধবা দেখে হয় না আঙ্কেল। আমি সিজদাকে মন থেকে ভালোবেসেছি। তাছাড়া সিজদা বিধবা হয়েছে, এখানে সিজদার কোনো হাত নেই। সিজদা শুধুমাত্র বিধবা কেন, ও যদি 4 বাচ্চার মাও হতো তবু আমি সিজদার হাত ধরতে চাইতাম। তুমি যেটা বলছো ভেবেচিন্তে বলছো তো বাবা? আমি একজন অ্যাডাল্ট পারসন আঙ্কেল। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার রাইট আমার আছে। আমি একবার নিজে সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেছিলাম, এবারে নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যতটুকু জানি শান্তভাবে কখনোই সিজদার সাথে তোমার বিয়েতে রাজি হবে না। কাম অন আঙ্কেল, সিজদা আমার সাথে সংসার করবে, আম্মির সাথে নয়। হালিমা মঞ্জিলে যদি কারো সমস্যা হয় আমি সিজদাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠব। আমি সিজদার ভালো থাকার সমস্ত দায়িত্ব নিব। তবু আপনি অমত করবেন না প্লিজ আঙ্কেল। আমি জানি আপনি সিজদার অন্যত্র বিয়ে দেবেন। মেয়েটা তো ছোটবেলা থেকে অত্যাচার, নির্যাতন, অপমান ও অবহেলা পেয়ে বড় হয়েছে। দ্বিতীয় সংসারে গিয়ে যদি সিজদা আবারও অত্যাচার, নির্যাতনের শিকার হয়, মেয়েটা সহ্য করতে পারবে না, একদম শেষ হয়ে যাবে। সেই সাথে সাথে আমিও শেষ হয়ে যাব। একসাথে দুটো জীবন নষ্ট হবে।
আগামীকাল আমাকে বিজনেসের কাজে দেশের বাইরে যেতে হবে। আমি ফিরে এসে ব্যাপারে কথা বলবো মাই সান। তুমি এখন আসতে পারো। ওকে আঙ্কেল। বলে সার্জিস বেরিয়ে পড়ে। সার্জিস যেতেই রাশেদ চৌধুরী বললেন, তোমার চোখে আমি সিজদার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা কখনোই সাইফানের চোখে ছিল না। জানি না সৃষ্টিকর্তা আমার এতিম মেয়েটাকে নিয়ে কি খেলা খেলছেন, তবে আমার বিশ্বাস তিনি যা করবেন সিজদার ভালোর জন্যই করবেন। সকাল 10টার ফ্লাইটে রাশেদ চৌধুরী দেশে ফিরছেন। গত 1 মাস যাবৎ তিনি মালয়েশিয়া ছিলেন। তিনি সার্জিসের বিষয় নিয়ে অনেক স্টাডি করেছেন। সবটা ব্যাটে বলে মিলে গিয়েছে। তিনি সার্জিসের সাথে সিজদার বিয়ে দেওয়ার মনস্থির করেছেন, যদিও এই কথাটা এখনো সার্জিসকে জানাননি। ভেবেছেন দেশে ফিরে সার্জিসের সাথে মিট করে ব্যাপারটা জানাবেন। যথারীতি তার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে। তিনি সবকিছু গুছিয়ে নিয়ে প্লেনে বসে পড়ে, কিন্তু দেশের মাটিতে পা রাখার সৌভাগ্য হয় না। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি প্লেন ক্র্যাশে মারা যান। তার মৃত্যুর পর আবারও ট্রমাটাইজড হয়ে যায় সিজদা। সিজদার মামিমা তার ভালো মানুষের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আবারও শুরু হয় সিজদার উপর পূর্বের অত্যাচার নির্যাতন। সালেহা বেগমকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সিজদা একদম একা হয়ে পড়ে। বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড না থাকায় বাড়ির সব কাজকর্ম সিজদাকে একা করতে হয়। সিজদা বাড়ির কাজকর্ম শেষ করে সবেমাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছে। এমন সময় বিথি চৌধুরী সিজদার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে সিজদাকে বাজার করে নিয়ে আসতে বলে। সিজদার তখন খুব খারাপ লাগছে। শরীর যেন বিছানা ছাড়তে চাইছে না, তবুও সিজদা বিছানা ছেড়ে বাজারের ব্যাগ, বাজারের লিস্ট নিয়ে বাজারে রওনা হয়। প্রায় 2 ঘন্টা প্রখর রোদে পুড়ে এ দোকান সে দোকান ঘুরে টাটকা ফল, শাকসবজি, মাছ মাংস ক্রয় করে সিজদা। ভারী ব্যাগ নিয়ে চলতে কষ্ট হয় সিজদার। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, করা রোদ, ভ্যাপসা গরমে শরীর নেতিয়ে পড়ে। সিজদার মাথা চক্কর দিয়ে ওঠে। চোখের সামনে সবটাই ঝাপসা লাগে। বড্ড হাসপাস লাগে তার। কিন্তু রিকশা করে যে বাড়ি ফিরবে তারও জো নেই। হাতে একটা কানাকড়িও অবশিষ্ট নেই। সিজদার নিজেকে ধরে রাখতে পারে না। রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। যার দরুন হাতে থাকা বাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। সার্জিসের বাল্যকালের ফ্রেন্ড সিফাতের মা মারা যাওয়ার সংবাদে সার্জিস সেখানে ছুটে আসে। তার দাফন কাফন সম্পন্ন হলে হালিমা মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে আপন গতিতে। আকস্মিক সার্জিস গাড়ির ভেতর থেকে রাস্তায় একটা মেয়েকে পড়ে থাকতে দেখে। মেয়েটা মুখ থুবড়ে পড়ে রয়েছে, যার দরুন মুখ দেখা যাচ্ছে না। সার্জিস তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দৌড়ে রাস্তায় এসে এই মেয়ে বলে কয়েকবার ডাক দেয়, কিন্তু রেসপন্স আসে না দেখে সার্জিস মেয়েটার বাহু ধরে তাকে সোজা করে দেয়। মেয়েটার বেবি হেয়ারগুলো মুখের উপর লেপ্টে পড়ে রয়েছে। সার্জিস হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতে মেয়েটার মুখ সার্জিসের সামনে দৃশ্যমান হয়। কলিজা আচ্ছাদ করে উঠে তার। পাশাপাশি চোখে মুখে হাসি ঝিলিক দেখা যায়। সার্জিসের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে সৌন্দর্যময়ী। সার্জিস আর 1 মিনিটও কাল বিলম্ব না করে সিজদাকে পাজা কোলে তুলে গাড়িতে বসিয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে মুখে হালকা চাপড় দেয়। কয়েক সেকেন্ড অতিবাহিত হলে সিজদা চোখ খুলে তাকায়। চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে তার। সার্জিসকে এখানে আশা করেনি সে। সেদিন সিজদা বলার পরে সার্জিস আর একবারের জন্য সিজদার মুখোমুখি হয়নি। ভেবেছিল রাশেদ চৌধুরীর সাথে কথা বলে একেবারে সিজদাকে তার বউ করে ঘরে তুলবে, কিন্তু তিনি মারা যাওয়ার পর বিথি চৌধুরী নিজেদের ফ্ল্যাট বিক্রি করে অন্যত্র চলে আসেন। সিজদার সাথে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। সার্জিস পুরো শহর সিজদাকে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু বিধিবাম সিজদার দেখা মেলেনি। এতগুলো দিন পর সিজদাকে দেখে সার্জিসের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। সার্জিস একবার সিজদার দিকে চোখ বুলিয়ে নেয়। পূর্বের সিজদার বর্তমানে সিজদার মাঝে কোনো মিল খুঁজে পায় না সার্জিস। সিজদার হাতের দিকে চোখ পড়তেই চমকে ওঠে সার্জিস। সিজদার হাতে অসংখ্য কালশিটে দাগ দেখে বোঝাই যাচ্ছে এটা মারের দাগ বা গরম খুন্তি ছ্যাঁকা দেওয়ার ফলে এমন হয়েছে। সার্জিস সিজদার হাত ধরে ভালো করে দেখতে গেলে সিজদা হাত সরিয়ে নিয়ে ওড়নার ভেতর লুকিয়ে ফেলে। সার্জিস ওড়নার আড়াল থেকে সিজদার হাত বের করে নিয়ে এসে বলল, নিজের এ কি অবস্থা করেছো সৌন্দর্যময়ী? এসব কি করে হয়েছে? বলো কি করে হয়েছে? ক্ষত দেখে মনে হচ্ছে এটা মারের দাগ। আন্টি কি তোমার উপর অত্যাচার নির্যাতন করে সৌন্দর্যময়ী? চুপ করে থেকো না সৌন্দর্যময়ী, প্লিজ বলো আমাকে। সবটাই আমার কপাল ডাক্তারবাবু। শুনেছি সবার জীবন নাকি সবসময় এক ধারায় চলে না, কিন্তু আমি মনে হয় সবার থেকে ব্যতিক্রম। আমি আগেও কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি। কষ্ট যেন আমার নিত্যদিনের সঙ্গী। শুধু আপনি বাইরের ক্ষতটাই দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু, আমার ভেতরে এমন অসংখ্য ক্ষত আছে। কষ্ট সহ্য করতে করতে এখন সয়ে গেছে সবটা আমার। তুমি এখন কোথায় আছো? তুমি জানো আমি পাগলের মতো পথে পথে কত খুঁজেছি তোমাকে। কেন খুঁজেছেন ডাক্তারবাবু? কিসের দায় আছে আপনার? তুমি বুঝবে না সৌন্দর্যময়ী, যাকে বাদ দাও। তুমি কোথায় যাচ্ছিলে বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। আমি বাজার করতে এসেছিলাম। হোয়াট? আন্টি তোমাকে দিয়ে বাজার করান? কি করবে বলুন? একটা মেয়েকে শুধু শুধু বসিয়ে পড়িয়ে খেতে দিবে নাকি? তাই বলে তুমি বাজার করবে?
সিজদা নিরুত্তর। সার্জিস উত্তর না পেয়ে আবারও বলল, বলো কোথায় যাবে? তোমাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে, আমি তোমাকে নামিয়ে দিব। যাব না আমি। যাবে না মানে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? সিজদা ওড়নার একটা কোণা নিয়ে মুচড়াতে মুচড়াতে বলল, আমি যা যা বাজার করেছিলাম সবকিছুই তো রাস্তায় পরে নষ্ট হয়ে গেছে। এখন খালি হাতে বাড়ি ফিরলে মামিমা খুব রাগ করবেন। কথাটা শোনা মাত্রই সার্জিস গাড়ি থেকে বেরিয়ে পড়ে। সিজদা পিছু ডেকে বলল, কোথায় যাচ্ছেন? তুমি গাড়িতে বসো, আমি আসছি। প্রায় আধা ঘন্টা পর সার্জিস বড় 2 ব্যাগ বাজার নিয়ে আসে। বাজারগুলো দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিজদার। সিজদা অবাক হয়ে বলল, ডাক্তারবাবু, আপনি এইসব কেন করতে গেলেন? আর কিভাবে জানলেন এসব বাজার আনতে হবে? সার্জিস বাজারগুলো গাড়ির ডিকিতে রেখে দিয়ে সিজদার সামনে একটা বিরিয়ানির প্যাকেট, একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, কোনো কথা নয়, ঝটপট খাওয়া শেষ করো। সিজদা সার্জিসের কথার পিঠে কথা না বাড়িয়ে বিরিয়ানি খেতে শুরু করলো। সিজদার খাওয়া দেখে মনে হচ্ছে যেন সে অনেকদিন অভুক্ত অবস্থায় রয়েছে। সার্জিস সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, বিধাতা হয়তো তোমার সাথে আমার মিলন লিখে রেখেছেন, এজন্যই তোমাকে হারিয়ে ফেলার পরেও তিনি বারবার তোমাকে আমার সামনে নিয়ে আসছেন। তোমাকে নিজের করে পাওয়ার আশায় আলো দেখতে পাচ্ছি। এবারে আর কোনো পিছুটান নয়, পুরো পৃথিবীর সাথে লড়াই করে হলেও আমি তোমাকে আমার করে নিব। আমার মনের মণিকোঠায় চিরদিনের জন্য আটকে রাখবো তোমাকে। তুমি চাইলেও আর আমার থেকে পালিয়ে বেড়াতে পারবে না সন্তোষময়ী। আমি ওই বদমাশ লোকটাকে বিয়ে করতে পারবো না মামিমা। লোকটা ভালো না, কেমন যেন বাজে নজরে তাকায় আমার দিকে। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। দরকার হয় আপনি আমার মাইরা ফেলেন, তবু ওই লোকটার সাথে আমার বিয়ে দিয়েন না। সিজদা কথাগুলো বলার সাথে সাথে বিথি চৌধুরী সিজদার চুলের মুঠি ধরে বললেন, তোকে তো জানে মারা যাবে না সোনামণি। তুই যে আমার সোনার ডিম পাড়া হাঁস। তুই মারা গেলে আমার অ্যাকাউন্টে যে এক কানা করিও ঢুকবে না। তার মানে ওই বদমাশ লোকটার কাছে আপনি আমায় বেচে দিয়েছেন মামিমা? এত টাকার লোভ আপনার? সিজদার কথাটা বলতে দেরি হয়, কিন্তু সিজদার গালে থাপ্পড় পড়তে দেরি হয় না। শুধুমাত্র থাপ্পড় দিয়ে ক্ষান্ত হননি বিথি চৌধুরী। তিনি সিজদার গাল চেপে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলল, আমার পাটা, আমার নোড়া, আমার ভাঙে দাঁতের গোড়া, এত বড় স্পর্ধা তোর? তুই আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে তর্ক করিস? বিথি চৌধুরী এমনভাবে সিজদার গাল চেপে ধরেছে যেন মনে হচ্ছে চোয়াল ভেঙে যাবে। ব্যথায় কুকিয়ে উঠে সিজদা মুখে অস্ফুট স্বরে বলল, ছাড়েন, আবার লাগছে মামিমা। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে বিথি চৌধুরী সিজদাকে ছেড়ে দিয়ে বলল, আফতাবউদ্দিন এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। তোর সৌভাগ্য যে তার মতো একজন ধনী ব্যক্তি তোকে বিয়ে করতে চাইছেন। তোকে একদম রাজরানী বানিয়ে রাখবে। আর কতকাল আমার ঘাড়ের উপর বসে বসে খাবি বলতো? তুই একটু বোঝার চেষ্টা কর সিজদা। এখন তো তোর মামুও জীবিত নেই, সবকিছু আমার একা সামলাতে হচ্ছে। আমি আর কতকাল অন্যের বোঝা বয়ে নিয়ে বেড়াবো? তুই আর অমত করিস না সিজদা। শাড়ি গয়না পরে রেডি হয়ে নে, পাত্রপক্ষ আসার সময় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। বলে রাগে গজগজ করতে করতে বিথি চৌধুরী বেরিয়ে যান। তিনি যেতেই সিজদা ধপ করে ফ্লোরে বসে পড়ে। চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। অগত্যা সিজদা বিয়ের শাড়ি গয়না পরে বধূ বেশে বসে থাকে। চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তার। সার্জিস সিফাতকে সিজদার উপর নজর রাখতে বলেছিল। সিফাত সিজদার সমস্ত আপডেট সার্জিসকে দেয়। আফতাবউদ্দিনের মতো একটা খারাপ লোকের সাথে সিজদার জোর করে বিয়ে দেওয়ার কথা শুনে মাথায় রক্ত চড়ে যায় সার্জিসের। সার্জিস চেম্বার থেকে বেরিয়ে সোজা বিথি চৌধুরীর বাড়িতে চলে আসে। সার্জিসকে দেখে বিথি চৌধুরী অবাক হন বইকি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সার্জিস তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, আফতাবউদ্দিন কত টাকা দিতে চেয়েছে আপনাকে? বিথি চৌধুরী না বুঝার ভান করে বলল, মানে কি সব আবল তাবল বকছো? কত টাকার কাছে বিক্রি হয়েছেন আপনি? আফতাবউদ্দিন আপনাকে যত টাকা দিতে চেয়েছে তার ডাবল টাকা আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করব এক্ষুনি, এই মুহূর্তে। বলুন কত টাকায় বিক্রি হয়েছেন? টাকার কথা শুনে লোভে চোখ চকচক করে উঠল বিথি চৌধুরী। তিনি ভনিতা ছাড়াই বললেন, 25 লাখ। আমি 50 লাখ দেব। বিথি চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তিনি নিজের কান টেনে ধরে বললেন, কি বললে বাবা? আবার বলো। আই ডোন্ট লাইক রিপিট দ্য সেম থিং। আপনার অ্যাকাউন্ট চেক করে দেখুন, টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে।
পুরো 50 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় বিথি চৌধুরীর। তিনি তৎক্ষণাৎ আফতাবউদ্দিনকে ফোন দিয়ে জানিয়ে দেন বিয়েটা হবে না। আফতাবউদ্দিন রেগে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কিন্তু সেটা গায়ে লাগে না বিথি চৌধুরীর। সেই বিয়ের আসরে সার্জিসের সাথে সিজদার বিয়ে হয়, তবে সেটা খুনাক্ষরেও টের পায় না সিজদা। সারাদিন না খেয়ে থাকা দুশ্চিন্তায় শরীর নেতিয়ে আসে সিজদার। কবুল বলার পরপরই সিজদা সেন্সলেস হয়ে সার্জিসের কোলে ঢলে পড়ে। সার্জিস সেই অবস্থায় সিজদাকে কোলে তুলে গাড়িতে বসে সোজা হালিমা মঞ্জিলে নিয়ে আসে। বিয়ে শেষ হবার পরই সিফাত হালিমা মঞ্জিলে ফোন করে সার্জিসের বিয়ের ব্যাপারটা জানায়। সামিরা আর রামিম মিলে খুব সুন্দর করে সার্জিসের বাসর ঘর সাজিয়ে দেয়। সার্জিস সিজদাকে নিয়ে এসে বাসর ঘরে শুইয়ে দেয়। সিজদার সেন্স ফিরতে সিজদা চোখের পানি ফেলতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তে আফতাবউদ্দিনের জায়গায় সার্জিসকে দেখে অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায় সিজদার। সিজদা বিছানা ছেড়ে নেমে সার্জিসের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কে করুণা করে বিয়ে করেছেন তাই না ডাক্তারবাবু? যদি বলি না? আমার মতো বিধবা এতিম মেয়েকে বিয়ে করার আর কি বা কারণ থাকতে পারে আপনার কাছে? সেসব কথা শোনার জন্য সারা জীবন আমাকে পাবে। তার আগে বিয়ের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। সিজদা লাগেজ থেকে একটা সুতির 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সার্জিস কেন তার মতো একটা বিধবা মেয়েকে বিয়ে করলো? প্রশ্নটা মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে তার। প্রায় 15 মিনিট পর সিজদা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে। সিজদাকে দেখে আরেক হৃদয় আন্দোলিত হয় সার্জিসের। সিজদার প্রতিটা রূপেই বিমোহিত হয় সার্জিস। সিজদার পরনে বরাবরের মতোই সাদামাটা একটা 3 পিস, মুখে পানি মুক্ত দানার মতো চকচক করছে। সার্জিস মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ, তবুও যেন তার চোখে তৃষ্ণা মিটছে না। সার্জিস এক পা করে সিজদার দিকে এগিয়ে যায়। তখনই দরজায় কড়া নাড়ে হালিমা বেগম। সার্জিস বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে হালিমা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে এসেছেন। তাকে দেখে জোর কদমে এগিয়ে এসে জড়িয়ে ধরে সিজদা। তিনি সার্জিসের হাতে খাবারের প্লেট দিয়ে নিজেও সিজদাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, তোকে তো চেনা কষ্টকর হয়ে গিয়েছে, কত পরিবর্তন হয়ে গিয়েছে তোর। শরীরের কি অবস্থা করেছিস? সবই আমার কপাল দাদি যান। যাই হোক, আমার কথা বাদ দিন, আপনার শরীরের কি অবস্থা সেটা বলুন। এতগুলো দিন পর আজকে আসছিস আমার শরীরের অবস্থা জানতে? এভাবে পর করে দিতে পারলি আমাকে? তোকে কত জায়গায় খুঁজেছি জানিস? মামু মারা যাওয়ার পর মামিমা অন্য জায়গায় চলে গেলেন। আমি চাইলেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, তবে সবসময় আপনাদের কথা আবার মনে পড়েছে। এ বাড়িতে কত শত স্মৃতি আছে আমার। খুব ইচ্ছে হতো দৌড়ে ছুটে চলে আসি, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় তো ছিল না। এ বাড়ির উপর সমস্ত অধিকার আমি হারিয়েছিলাম। কোন অধিকার, কোন পরিচয় ছুটে আসতাম আমি দাদিজান? এখন তো অধিকার পেয়েছিস, পরিচয় পেয়েছিস, এখন আর কিসের ভয় তোর? পুরনো সবকিছু ভুলে নতুন করে সবটা শুরু কর। চাইলে কি আর পুরনো সবকিছু ভোলা যায় দাদিজান? বলতে বলতে চোখ ভিজে গেল সিজদার। সাইফানের কথা আজ বড্ড মনে পড়ছে তার। সাইফানের জায়গায় অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়, তবে সার্জিসের প্রতি সে চিরকৃতজ্ঞ থাকবে। সার্জিস তাকে আরো কিছুদিন বাঁচার সুযোগ করে দিয়েছে। আজ যদি আফতাবউদ্দিনের সাথে তার বিয়ে হতো, তাহলে এতক্ষণে সে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ত। তার জীবন এখানেই শেষ হয়ে যেত। হালিমা বেগম আর কথা বাড়ালেন না। সার্জিস সিজদা দুজনের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি যেতেই সার্জিস সিজদার সামনে খাবারের প্লেট রেখে বলল, সারাদিন কিছু খাওনি, চট জলদি খাবার শেষ করো। ডাক্তারবাবু, আপনি কিভাবে জানলেন আমার একটা খারাপ লোকের সাথে বিয়ে হচ্ছে? আর মামিমাকে কিভাবে ম্যানেজ করলেন আপনি? উত্তর তোমার কাছেই আছে। মানে তাড়াতাড়ি খাবার শেষ করো। সিজদার কথা না বাড়িয়ে প্লেট থেকে গপাগপ খাবার খেতে শুরু করে। সার্জিস খেয়েছে কিনা এটা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায় সিজদা। প্রতিটা মুহূর্তে সাইফানের কথা মনে পড়ছে তার। সাইফানের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হোক সেটা সে চাইছে না। নিজের মতো করে খাওয়া দাওয়া শেষ করে উঠে যায়, কিন্তু বিপত্তি ঘটে কোথায় ঘুমাবে সেটা নিয়ে। সার্জিস যেন সিজদার মন পড়তে সক্ষম হয়। সার্জিস বিছানা থেকে বালিশ নিয়ে সোফার উপর রেখে বলল, আমি জানি আমাদের বিয়ে হলেও আমরা আর 5টা কাপলের মতো না। আমি চাই না আমার জন্য তুমি কোনো বিব্রতকর অবস্থায় পড়ো। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমার সাথে বেড শেয়ার করতে তুমি ইনসিকিউর ফিল করছো, কিন্তু কোনো টেনশন নেই, আমার সাথে বেড শেয়ার করতে হবে না তোমার। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফা বা ডিভানে শুয়ে পড়বো। ঠিক আছে। সিজদার এহেন কার্যে মনক্ষুণ্ণ হলো সার্জিসের। সার্জিসেরও পেটে সারাদিন কোনো দানা পড়েনি। ক্ষুধায় পেটে যেন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। ভেবেছিল সিজদা হয়তো খাওয়ার সময় একবার হলেও তাকে খাওয়ার কথা বলবে, কিন্তু সিজদা সার্জিসকে না বলে একাই খেয়ে নিয়েছে দেখে একটু খারাপ লাগা কাজ করে সার্জিসের।
কিন্তু সিজদাকে সেটা বুঝতে না দিয়ে সার্জিস হাসি মুখে কথা বলে। মিনিট কয়েক পর সিজদা ঘুমিয়ে পড়লে সার্জিস তার খাবার খেয়ে রাখা প্লেটের বাকি খাবারটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে, যেটা চোখ এড়িয়ে যায়নি সিজদার। তাকে রেখে খেতে যদিও তার মধ্যে একটু খারাপ লাগা কাজ করছিল, তবুও সিজদা চাইছে না সার্জিসের প্রতি কোনোভাবে দুর্বল হয়ে পড়ুক। সার্জিস খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটি করে সোফায় গা এলিয়ে দেয়, কিন্তু বিধিবাম কিছুতেই চার চোখে তন্দ্রা নামছে না। সার্জিস সোফা থেকে নেমে এসে খাটের উপর দুহাত ভাঁজ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় সিজদার সৌন্দর্য যেন শতগুণ বেড়ে গিয়েছে, আরও বেশি মায়াবী লাগছে। সিজদার ঠোঁটের নিচের কালো তিলটা জলজল করছে, তিলটা যেন সিডিউস করছে সার্জিসকে, কিন্তু সার্জিস নিজের মাস্কুলিনিটিকে দমিয়ে রেখে সিজদার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে রাত সার্জিস নিজের সৌন্দর্যময়কে দেখতে দেখতেই পার করে দেয়। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই তন্দ্রা ঘোর কাটে সিজদা চোখ খুলে সার্জিসকে সিজদা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। সিজদা তড়িৎ গতি থেকে শোয়া থেকে উঠে বসে মনে মনে বলল, ডাক্তারবাবু তো সোফায় শুয়েছিল, আমি নিজে চোখে দেখেছিলাম। তাহলে ডাক্তারবাবু এখানে কখন এলেন? আর এখানে এইভাবে শুয়ে আছেন কেন? ইস, নিশ্চয়ই মানুষটা অনেক কষ্ট হচ্ছে এভাবে শুয়ে থাকতে। আমি কি ডাকবো তাকে? না থাক, সে থাক তার মতো করে। সিজদা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করতে গিয়েও ফিরে এসে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে কয়েকবার ডাক দিল, কিন্তু সার্জিস গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দরুন সিজদার ডাক্তার কর্ণকুহরে প্রবেশ করল না। অগত্যা সিজদা সার্জিসের কাঁধে হাত রেখে ডাক্তারবাবু বলে ডাক দিল। সার্জিস তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো। সদ্য ঘুম থেকে জেগে ওঠা ফোলা ফোলা চোখ, তৈলাক্ত মুখে সিজদাকে দেখে শুকনো ঢোক গিলল সার্জিসকে কিছু বলার সুযোগ না দিয়ে সিজদা বলল, এভাবে শুয়ে থাকলে তো আপনার ঘাড় ব্যথা করবে, আপনি বিছানায় গিয়ে আরাম করে ঘুমান। এখন আর ঘুমানো চলবে না, অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো সারতে হবে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আবার ওয়াশরুমে যাওয়ার আছে। সিজদা কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 10 মিনিট পর সিজদা অজু করে এসে এদিক ওদিক তাকাতেই সার্জিস জায়নামাজে এনে সিজদার হাতে দেয়। সিজদা তো সার্জিসকে জায়নামাজের কথা জিজ্ঞাসা করেনি, তাহলে সার্জিস কিভাবে বুঝলো সে জায়নামাজ খুঁজছে? এমন প্রশ্ন জাগে সিজদার মনে, কিন্তু সে উত্তর খোঁজার চেষ্টা করে না, নামাজে দাঁড়িয়ে যায়। সার্জিসের সচরাচর প্রতিনিয়ত নামাজ পড়া হয় না, নিয়ম করে প্রতি শুক্রবার জুম্মা সালাত আদায় করে, কিন্তু কেন জানি আজ সে নামাজের প্রতি অন্যরকম একটা টান ফিল করছে। সে আর 1 মিনিটও কাল বিলম্ব করে না। ওয়াশরুমে গিয়ে অজু করে সাদা পাঞ্জাবি টুপি পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। সামিরা 5 মাসের প্রেগনেন্ট, ভারী পেট নিয়ে নড়তে চড়তে বেশ কষ্ট হয় তার। 5 মাসের এই জার্নির পুরো সময়টা রামিম তাকে সাপোর্ট দিয়ে এসেছে। সামিরা উ থেকে আ শব্দেও যেন তার বুকে ব্যথা সৃষ্টি হয়। ফারুক মির্জা রামিমকে তার কোম্পানি সিইও করতে চাইলেও রামিম রাজি হয়নি, বরং রামিম বেশ কিছু টাকা লোন নিয়ে নিজেই একটা ফার্মেসির দোকান করেছে। সে চাইলেও শ্বশুরের পাওয়ার প্রয়োগ করতে পারত, কিন্তু সেটা না করে নিজের যোগ্যতায় ফার্মেসির দোকান করেছে। সেখান থেকে যে টাকা আর্ন হয় সেটা দিয়ে দিব্যি চলে যায় রামিমের ছোট্ট সংসার। সামিরার প্রেগনেন্ট কথা শুনে ফারুক মির্জা সামিরাকে হালিমা মঞ্জিল নিয়ে এসেছেন। রামিম রোজ একবার করে সামিরাকে দেখে যায়। সামিরার প্রতি রামিমের কেয়ার, ভালোবাসা, আদর যত্ন দেখে ফারুক মির্জার কলিজা ঠান্ডা হয়ে যায়। তার মেয়েটা সুখে আছে ভাবতেই সুখ সুখ অনুভব হয় তার। সিজদা নামাজ শেষ করে সবেমাত্র জায়নামাজটা ভাঁজ করেছে, এর মধ্যে সামিরা তার ভারী পেট নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। প্রথম দেখায় সামিরাকে চিনতে কষ্ট হয় সিজদার। সামিরার ফিজিক্যালি অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে মোটা গুলুমুলু হয়ে উঠেছে, চেহারায় যেন গ্লো করছে। সিজদা তড়িৎ গতিতে জায়নামাজ যথাস্থানে রেখে দৌড়ে সামিরার নিকটে সে তাকে জড়িয়ে ধরে বলল, ও মা, সামিরা যে, কেমন আছো তুমি? কত কিউট লাগছে তোমায়। আমি অনেক অনেক ভালো আছি বৌমনি। আজ থেকে 1 বছর আগে ভাইয়া সেদিন রাতে যদি রামিমের হাতে আমাকে তুলে না দিত, তাহলে হয়তো আমি এতটা ভালো থাকতে পারতাম না। আমি জানতাম বাবা মা একদিন ঠিকই মেনে নিবে, কিন্তু তখন যদি রামিমের হাত ছেড়ে দিতাম তাহলে সারাটা জীবন আমাকে চোখের জল ফেলতে হতো। ভাইয়াকে দেওয়া কথা রামিম রেখেছে, তার বোনের কোনো অযত্ন অবহেলা করেনি, তার রাজ্যের রানী করে রেখেছে আমাকে। একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তুমি ভালো আছো শুনে আমার সত্যিই অনেক ভালো লাগছে। সারা জীবন এভাবে হাসি খুশি থেকো বোন। চাইলে তুমিও পুরানো সব কথা ভুলে ভালো থাকতে পারো বৌমনি। ধরে নাও সাইফান ভাইয়া তোমার জীবনে একটা কালো অতীত ছিল। অতীত আঁকড়ে ধরে কখনোই সুখী হওয়া যায় না, সময়ের সাথে সাথে অতীতকে মুছে ফেলতে হয়। তুমি খুব ভালো করেই জানো
সার্জিস ভাইয়া একজন ফেমাস পারসন। তার বিয়ের সংবাদে নেট দুনিয়ায় উত্তাল হয়ে উঠেছে, কিন্তু ভাইয়া সেসব কিছুর পরোয়া করছেন না। ভাইয়া চাইলেও তার থেকেও বেটার কাউকে তার লাইফ পার্টনার করতে পারত, কিন্তু ভাইয়া সেটা করেনি। কেন করেনি বলো তো? জানো সামিরা, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার মতো এত বড় নামকরা কার্ডিওলজিস্ট আমার মতো একটা বিধবা মেয়েকে কেন বিয়ে করলো? ভাইয়ার নিশ্চয়ই তোমার প্রতি কোনো দুর্বলতা আছে, যার দরুন সে সমাজের নিয়ম তোয়াক্কা না করে সমস্ত বেড়াজাল ছিন্ন করে তোমাকে বিয়ে করেছে। যে মানুষটা তোমার জন্য এত কিছু করেছে তাকে তুমি কষ্ট দিও না বৌমনি। যাই হয়ে যাক না কেন, তুমি ভাইয়ার হাত ছেড়ে দিও না। তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখো। জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে বৌমনি, তুমি সেই সুযোগ হাতছাড়া করো না। আই রিপিট, জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু তোমাকে দিয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তুমি ঝটপট রেডি হয়ে নিচে আসো, দাদু নিচে অপেক্ষা করছে তোমার জন্য। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। প্রায় 20 মিনিট পর সিজদা রেডি হয়ে নিচে এসে দেখে ড্রয়িং রুমে অনেক মানুষের সমাগম রয়েছে। হয়তো সবাই নতুন বউ দেখার উদ্দেশ্যে এসেছে। সিজদার দ্বিতীয় বিয়েটা সার্জিসের প্রথম বিয়ে। এত বড় লোক বাড়ির ছেলে, তার উপর নিজের এত বড় একটা পরিচয়, এমন ছেলের বিধবা মেয়েকে বিয়ে করাটা কেউ মেনে নিতে পারছে না। সিজদাকে দেখেই সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। সিজদা ড্রয়িং রুমে গিয়ে বিনয়ের সাথে সবাইকে সালাম দেয়, কিন্তু তারা সালামের উত্তর না দিয়ে বলতে শুরু করলো, আহারে, এমন সোনার টুকরো ছেলে এসে সেখানে একটা বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে তুললো। মহিলার কথায় সায় দিয়ে অন্যজন বলল, আমার কি মনে হয় জানেন ভাবি, এই মাইয়াটা নিশ্চয়ই পুলাডা কালো জাদু করেছে। তা না হলে এমন রাজপুত্রের মতো ছেলে এই মেয়েকে জীবনেও বিয়ে করতো না। শুনেছি মেয়েটাই এতিম, বাপ মা কেউ নেই, মামার সংসারে বড় হয়েছে। স্বামীর খাওয়ার পর মামুরেও খাইছে। এমন অপয়া অলক্ষী মেয়েকে তো কেউ বিয়ে করতো না। তাই তো ছলে বলে কৌশলে সার্জিসের গলায় ঝুলে পড়েছে। কথাগুলো তীরের মতো এসে সিজদার বুকে বিচ্ছে, তবুও সিজদা নিরুত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এরই মধ্যে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, সৌন্দর্যময়ী আমার গলায় ঝুলে পড়েনি, আমি স্বেচ্ছায় তাকে আমার গলায় ঝুলিয়েছি। বাই দ্য ওয়ে, লাইফ আমার, ডিসিশন আমার, বউ আমার, সংসার করব আমি। কিন্তু এখানে আপনাদের সমস্যাটা ঠিক কোথায়? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। সকাল সকাল কোথায় রান্না বান্না করবেন? স্বামীকে অফিসের জন্য রেডি করে দেবেন, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে দেবেন, তা নয় সকাল সকাল অন্যের হাঁড়ির খবর নিতে চলে এসেছেন। এটা ঠিক নয় কাকিমা। বউটা যখন আমার, তখন তাকে নিয়ে আমাকেই ভাবতে দিন। অযথা অন্যের সংসারে ইন্টারফেয়ার করে নিজের বিপি হাই করবেন না কাকিমা, আর এটা করা উচিত নয়। তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম, তুমি অন্য কিছু মনে করো না বাবা। তুমি নিজে হাতে তোমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি নিজের ভালো নিজে বুঝতে শিখেছো, তাই বলে একটা বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে? আজ নয় কাল একদিন তো আমাদের সবারই মরতে হবে কাকিমা। হায়াতের বেশি বাঁচা যায় না। সাইফানের হায়াত ফুরিয়ে গিয়েছিল, তাই সাইফান মারা গিয়েছে। এখানে সৌন্দর্যময়ীর কোনো দোষ নেই। তাছাড়া এমন কোনো সংবিধান নেই যেখানে বলা আছে যে কোনো আনমেরিড ছেলে বিধবা মেয়েকে বিয়ে করতে পারবে না। আমি ইসলাম সম্পর্কে কম জানি, কিন্তু ইসলামে বলা আছে বয়স্ক নারী বিধবা নারীকে বিয়ে করা সুন্নত। আজ থেকে কয়েক মাস আগে সৌন্দর্যময়ী যখন এই বাড়িতে ছিল, তখন আপনারাই বলেছিলেন আমি যেন তাকে বিয়ে করি, দেবর ভাবির সম্পর্ক থেকে বেরিয়ে এসে তাকে স্ত্রীর মর্যাদা দিই। তখনও আমাকে সৌন্দর্যময়ীকে নিয়ে আপনার সমস্যা ছিল, আর আজ যখন তাকে বিয়ে করেছি এখনো আপনাদের সমস্যা রয়েছে। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা অন্যের ভালো সহ্য করতে পারেন না। অনেক বলেছেন কাকিমা, এবারে আপনারা হাসতে পারেন। সার্জিস মুখের উপর কথাগুলো বলায় বেশ অপমান বোধ করলো উপস্থিত মহিলাগণ। তারা রাগে গজগজ করতে করতে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে গেলেন। তারা যেতেই শান্তা মির্জা রক্তচক্ষু নিয়ে তেড়ে এসে বলল, এভাবে কয়জনের মুখ বন্ধ করবি সার্জিস? পুরো শহর জেনে গিয়েছে তোর বিয়ের কথা। আমাদের সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তোর এহেন কার্যে মানুষ ছিছি করছে। আম্মি প্লিজ, আপনিও বাইরের মানুষের মতো কথা বলবেন না। সরি টু সে আম্মি, আপনি নিজেও খুব ভালো করে জানেন একটা ডিভোর্সি মেয়ে বা বিধবা মেয়েকে বাঁচার জন্য ঠিক কতটা স্ট্রাগল করতে হয়। আপনি নিজেই তো সেটা ফেস করেছেন। এত শীঘ্রই সেসব দিনগুলোর কথা কিভাবে ভুলে গেলেন আম্মি?
আপনি একা হয়ে যাওয়ার পর আপনার সাথে আপনার মা বাবা ছিল, কিন্তু এই মেয়েটা, ও তো একা। নিজের বলতে একটা মামা ছিল, তিনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আপনার উচিত ছিল সৌন্দর্যময়ীকে মেয়ের মতো আগলে রাখা, কিন্তু আপনি সেটা করেননি। মাঝ রাস্তায় মেয়েটার হাত ছেড়ে তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সার্জিসের কথা শুনে শান্তা মির্জা কুমিরের কান্না করে বলল, তুই ওই মেয়েটার সাথে আমার তুলনা করছো সার্জিস? একটা বাইরের মেয়ের জন্য আমাকে বেশি কথা বলতে একটুও বুক কাঁপছে না তোর? ওই মেয়েটা, আচ্ছা, ওই মেয়েটা করছেন কেন আপনি? ওর সুন্দর একটা নাম আছে, সিজদা। আপনি কি জানি বললেন? ও হ্যাঁ, বাইরের মেয়ে। সৌন্দর্যময়ী বাইরের মেয়ে নয়, ও এ বাড়ির বউ। এ বাড়িতে আপনার যতটা অধিকার আছে, সৌন্দর্যময়ী ঠিক ততটাই অধিকার আছে। সৌন্দর্যময়ীকে নিয়ে আপনার আগে থেকেই সমস্যা, সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি একান্তই বেশি সমস্যা হয়, আমি সৌন্দর্যময়ীকে নিয়ে অন্যত্র চলে যাব। আমার বউয়ের যেখানে সম্মান নেই, সেখানে থাকার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমার বউকে আলাদা রাখার মতো অ্যাবিলিটি আমার আছে। আপনি থাকেন আপনার সমাজ নিয়ে। ফারুক মির্জার শরীর খারাপ করার জন্য তিনি বিশ্রাম করছিলেন। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তিনি তড়িৎ গতিতে নিচে এসে বললেন, তুই কোথাও যাবি না সার্জিস, সিজদাকে নিয়ে তুই এ বাড়িতেই থাকবি। ব্যাস, ফারুক মির্জার এইটুকু কথায় যেন শান্তা মির্জা আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। তিনি ফারুক মির্জার দিকে তেড়ে গিয়ে বললেন, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে তোমার কষ্ট হচ্ছে বুঝি? হাজারো প্রেমিকা মেয়ে বলে কথা, কষ্ট তো লাগবেই। প্রেমিকার মেয়ে কথাটা শুনে মাথায় রক্ত চড়ে গেল ফারুক মির্জা। তিনি শান্তা মির্জার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বললেন, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি সারা জীবন নিজের স্বার্থের কথা ভেবে এসেছো। শুধুমাত্র তোমার জন্য আমি আমার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। বাবা হয়েও কখনো ছেলের মনের কথা জানতে চাইনি। ইনফ্যাক্ট তুমি জানতে দাওনি। তুমি আমার আর আমার ছেলের মধ্যে দেয়াল হয়েছিলে। এখন যখন দেখছো আমার ছেলেটা আমার কাছাকাছি এসেছে, তখন আবার আমার ছেলের থেকে আমাকে আলাদা করে দিতে চাইছো। সিজদা সার্জিস দুজনে এই বাড়িতে থাকবে। তোমার যদি বেশি সমস্যা হয়, তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো। আদারওয়াইজ এই বাড়িতে থাকতে গেলে সিজদা আর কোনো প্রকার খারাপ আচরণ করতে পারবে না। তাহলে কিন্তু শেষ বয়সে এসে তোমার সাথে আমার সেপারেট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ফারুক মির্জাকে কখনোই এতটা রাগান্বিত হতে দেখেনি শান্তা মির্জা। ফারুক মির্জার কথা শুনে তিনি নির্বাক নিস্তব্ধ হয়ে পড়েছেন। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। তিনি আর এক মুহূর্ত বিলম্ব করেন না। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। সবকিছু দেখে সিজদা যেন পাথর হয়ে গিয়েছে, চোখ থেকে অনবরত পানি পড়ছে। তার জন্য সকাল সকাল সবার মধ্যে এত ঝামেলা হলো, যেটা সিজদা চায়নি। সিজদাকে কান্না করতে দেখে ফারুক মির্জা এগিয়ে এসে সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর মায়ের কথাই কিছু মনে করিস না মা। সদ্য সন্তান হারিয়েছে তো, মাথা ঠিক নেই। তুই এক কাজ কর, চট করে গিয়ে আমার জন্য 1 কাপ গরম চা করে নিয়ে আয়। আর তোর হাতের চা যেন অমৃত। তোর হাতের চা খুব মিস করছি এতদিন। আর দেরি করিস না, যা গিয়ে চা নিয়ে আয়। কষ্টের মধ্যেও সিজদার মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। সিজদা চোখের পানি মুছে নিয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। সিজদা দ্রুত কদমে হেঁটে কিচেনে চলে আসে। সিজদা যেহেতু অনেকগুলো দিন এই বাড়িতে কাটিয়েছে, তাই কোথায় কি রাখা আছে সেটা খুঁজতে অসুবিধা হয় না সিজদার। এবারই সবকিছুই আগের মতো রয়েছে, শুধু নেই আগের মানুষগুলো। সিজদা সাইফানের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে কেটলি থেকে কাপে চা ঢালতে গিয়ে অসাবধানতাবশত পানি সিজদার পায়ের উপর পড়ে যায়, যার দরুন আর্তনাদ করে ওঠে সিজদা। সিজদার আর্তনাদ কর্ণকুহরে প্রবেশ করতে সার্জিস দৌড়ে কিচেনে ছুটে আসে। সিজদার পা ধরে নিচে বসে রয়েছে, পায়ের উপরের অংশ রক্তিম বর্ণ ধারণ করেছে। সিজদার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ ফুটে উঠেছে। সিজদার এমন ব্যথাতুর মুখশ্রী সার্জিসের বুকে আঘাত করে। সার্জিস কিছু না ভেবে সিজদাকে পাজা কোলে তুলে নেয়। সার্জিসের এহেন কার্যে সিজদা হতভম্ব হয়ে গিয়েছে। সে এমন কিছু করবে এটা তার ধারণার বাইরে ছিল। সিজদা লজ্জায় সার্জিসের কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে, যা দেখে সার্জিস এক প্রকার বিরক্তি নিয়ে বলল, এত অস্থির কেন তুমি? আমি ছোট বাচ্চা নাকি যে আপনি আমাকে কোলে তুলে নিয়েছেন? নামায়, আমি হেঁটে যেতে পারবো। সার্জিস নিরুত্তর। সে নিজের মতো করে হেঁটে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে সিজদা দুহাতে সার্জিসের গলা জড়িয়ে ধরে। সার্জিস সিজদাকে নিজ কক্ষে নিয়ে এসে সোফার উপর বসিয়ে দিয়ে নিজে ফ্লোরে বসে সিজদার পা তার হাঁটুর উপর রাখে।
এহেন কার্যে তেতে উঠে সিজদা ঝাঁঝালো কণ্ঠে বলল, আরে আরে ডাক্তারবাবু, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? এখন তো খুব কথা বলছো। এখন তোমার মুখে বুলি ফুটছে, তাই না? এতক্ষণ যখন বাইরের মানুষ এসে তোমাকে কথা শোনাচ্ছিল, তখন তুমি চুপচাপ তাদের কথা শুনছিলে, কোনো প্রতিবাদ করনি। তখন যখন তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, তাহলে এখনো মুখ বুঝে চুপচাপ বসে থাকো। তখন আমি কি বলতাম ডাক্তারবাবু? তাদের মতো আমার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আপনি কেন বিয়ে করলেন আমায়? তোমার কিউরিওসিটি লেভেল অনেক হাই দেখছি। আই লাইক ইট। বলুন না কেন বিয়ে করেছেন আমাকে? সার্জিস প্রতি উত্তরে কিছু না বলে সিজদার পায়ে অয়েনমেন্ট লাগিয়ে আলতো হাতে মালিশ করে দেয়। পায়ে ঠান্ডা অনুভব হতেই শরীর কাঁপ ঝাঁকুনি দিয়ে ওঠে সিজদা তড়িৎ গতিতে দু চোখ বন্ধ করে নেয়। সার্জিস সেদিকে তাকিয়ে অয়েনমেন্ট লাগানোর জায়গায় আলতো হাতে মালিশ করে দেয়। সার্জিসের এমন স্পর্শে সিজদার ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। সিজদার ইচ্ছা হয় সার্জিসের থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু সে অপরাগ। সার্জিস এক হাতে সিজদার পা ধরে রেখেছে আর অন্য হাতে পায়ে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছে। সিজদা না চাইতেও বারবার সার্জিসের দিকে তার নজর যাচ্ছে। সার্জিসকে কখনো এত কাছ থেকে দেখা হয়নি সিজদা লক্ষ্য করলো সার্জিস অনেকটাই ফর্সা। চোখ দুটো কালো নয়, বিড়াল চোখ, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা সরু নাক, ঠোঁট দুটো মেয়েদের মতো গোলাপি, মাথার চুলগুলো যেন একান্তই তার বাধ্যগত। সার্জিস সিজদার পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো সিজদা তাকে দেখছে। সে দুষ্টু হেসে বলল, এভাবে দেখে না সৌন্দর্যময়ী, মন দিয়ে দেবে। সার্জিসের কথায় লজ্জা পেল সিজদা, তবে কিছু বলল না। সার্জিসও কোনো কথা না বলে সিজদাকে আবারও পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে রেস্ট করো। শুয়ে থাকবো মানে? বাবা যে আমার হাতে চা খেতে চাইলো, তাছাড়া বাসার সবার জন্য ব্রেকফাস্টও তো রেডি করতে হবে। কিচ্ছু করতে হবে না, বাসায় শেফ আছে, তারা ব্রেকফাস্ট রেডি করবে। তুমি চুপচাপ শুয়ে থাকো। আমি ঠিক আছি ডাক্তারবাবু, এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্টে আমার কিছুই হয় না। বিধাতা আমাকে পাহাড় সমান দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এতদিন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো সৌন্দর্যময়ী, কিন্তু আর নয়। তোমার সুখের দিন শুরু হয়েছে। এখন থেকে তোমার চোখে দুঃখ জল আসবে না, আসবে সুখের জল। আই প্রমিস। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার পায়ের তলায় এনে দেব। কথাগুলো নিজের মনে মনে আউড়িয়ে বেরিয়ে যায় সার্জিস যেতে সামিরা তার ভারী পেট নিয়ে আস্তে ধীরে সিজদার রুমে প্রবেশ করে সিজদার পাশে গিয়ে বসে সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটু সাবধানে কাজ করবে তো বৌমনি, প্রথম দিনেই অঘটন ঘটে গেল। প্রথম দিন কোথায় সামিরা? এ বাড়িতে অনেকগুলো দিন, অনেক সময় কাটিয়েছি, কিন্তু পার্থক্য শুধু তখন একজনের বউ ছিলাম আর এখন অন্যজনের বউ। বলতে বলতে চোখ ভিজে উঠল সিজদার। যা দেখে সামিরা বলল, সরি বৌমনি, আমি আবারও তোমার অতীত মনে করিয়ে দিলাম। সরি কেন বলছো? সবটাই আমার নিয়তি, নিয়তির বিধান খণ্ডন যে করা যায় না। হ্যাঁ জানি, নিয়তির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু তুমি চাইলেই ভালো থাকতে পারো বৌমনি। তুমি চাইলেই সার্জিস ভাইয়াকে সাইফাত ভাইয়ার জায়গা দিতে পারো। সামিরার কথা শুনে সিজদা মনে মনে বলল, ডাক্তারবাবু আমার জন্য যা করেছে, আমার গায়ের চামড়া কেটে তার পায়ে জুতা তৈরি করে দিলেও সেই ঋণ শোধ করা হবে না। কিন্তু আমি চাইলেও যে তাকে মন থেকে মেনে নিতে পারছি না। সৈনিক বাবুর জায়গায় আমি কিছুতেই তাকে মানতে পারছি না। সে আমার আর ডাক্তারবাবুর মাঝে দেওয়াল হয়ে রয়েছে। জানি না সেই দেওয়াল টপকে কখনো তাকে পুনরায় আমার মন দিতে পারবো কিনা। জেল থেকে ছাড়া পর পর ঐশ্বর্যের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের ঐশ্বর্য আর এখনকার ঐশ্বর্যের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। রাশেদ চৌধুরী মারা যাওয়ার পর তাদের ব্যবসা বাণিজ্য সব দেউলিয়া হয়ে যায়। পথে বসার উপক্রম হয় তাদের। নামি দামি ভার্সিটি ছেড়ে ঐশ্বর্য সাধারণ একটা সরকারি কলেজে ভর্তি হয়। ঐশ্বর্যের জীবনধারা পাল্টে যায়। চালচলন, কথাবার্তা, পোশাকেও আমূল পরিবর্তন এসেছে। আফতাবউদ্দিনের সাথে সিজদার বিয়ে নিয়ে ঐশ্বর্যের ঘোর আপত্তি ছিল। ঐশ্বর্য চায়নি আফতাবউদ্দিনের সাথে সিজদার বিয়েটা হোক। ঐশ্বর্য এই ব্যাপারে বিথি চৌধুরীকে বললেও তিনি ঐশ্বর্যের কথায় কোনো গুরুত্ব দেননি। তবে ঐশ্বর্য হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ঐশ্বর্য বিথি চৌধুরীর মেয়ে। মায়ের অনেক বৈশিষ্ট্যই ঐশ্বর্যের মধ্যে বিদ্যমান রয়েছে। ইনফ্যাক্ট সার্জিসের সাথে সিজদার বিয়েতে ঐশ্বর্যের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল। সার্জিসের ফ্রেন্ড সিফাত পেশায় একজন ডেন্টিস্ট। কিছুদিন আগে বিথি চৌধুরীর দাঁতে সমস্যা হবার দরুন তারা সিফাতের শরণাপন্ন হন। সেদিন সিফাতের সাথে ঐশ্বর্যের মত বিনিময় হয়। ঐশ্বর্য জানতে পারে সিফাত তাদের ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলো দূরে থাকে। ব্যাস, এরপর আর তাদের কোনো কথা হয়নি। এরপর গত হয়
কয়েকটা দিন ঐশ্বর্য ভার্সিটি থেকে ফেরার পথে সার্জিসকে সিফাতের সাথে দেখে। ঐশ্বর্য বাসায় ফিরে ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায় না, কিন্তু তারপরে সিফাতকে ঐশ্বর্য তার বাড়ির নিচে ঘুরঘুর করতে দেখে। ব্যাপারটা নিয়ে খটকা লাগে ঐশ্বর্যের। ঐশ্বর্য সিফাতের সাথে মিট করে পুরো ব্যাপারটা জানতে পারে। ঐশ্বর্যই সিফাতকে সিজদার বিয়ের ব্যাপারে ইনফর্ম করে। ঐশ্বর্যের সহায়তা না পেলে সার্জিস কখনোই সিজদাকে বিয়ে করতে পারত না, যদিও ঐশ্বর্যের ব্যাপারটা সার্জিস জানে না। ঐশ্বর্য সিফাতকে বারণ করেছে তার ব্যাপারে কিছু না বলতে, কারণ ঐশ্বর্য খুব ভালো করে জানে সার্জিস তাকে কতটা ঘৃণা করে। এসব জানলে সার্জিস ভাবতে হয়তো এখানে ঐশ্বর্যের কোনো স্বার্থ ছিল। সিজদার বিয়ে হয়ে যাওয়ার দরুন বিথি চৌধুরী ঐশ্বর্যকে পাঠিয়েছে বাজার করার জন্য। বিথি চৌধুরী এখন নিজের লাইফ নিজেই বিজি থাকেন, মেয়ের ভালো মন্দ দেখার সময় নেই তার। যে মেয়েটা কোনোদিনও গাড়ি ছাড়া এক পা চলতে পারেনি, তাকে এখন রোদে পুড়ে পায়ে হেঁটে বাজার করতে হচ্ছে। জীবন কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে ভাবতেই চোখ ভিজে ওঠে ঐশ্বর্যের। ঐশ্বর্য প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে বাজার থেকে বের হতে সিফাতের মুখোমুখি হয়। সিফাত বাইক নিয়ে সার্জিসের সাথে দেখা করতে যাচ্ছিল। ঐশ্বর্যকে এই অবস্থায় দেখে বড্ড খারাপ লাগছে সিফাতের। সিফাত বাইক ঘুরিয়ে বলল, উঠুন, আপনাকে ড্রপ করে দিয়ে আসি। না না, আর কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আপনাকে খুবই টায়ার্ড লাগছে, বাইকে বসুন, তাড়াতাড়ি বাসায় পৌঁছে যাবেন। সত্যি ঐশ্বর্যের অনেক খারাপ লাগছিল। ঐশ্বর্যের কথা না বাড়িয়ে চুপচাপ বাইকের পিছনে উঠে বসে। সিফাত আর তার মধ্যে বেশ খানিকটা দূরত্ব রয়েছে। ঐশ্বর্য একদম কাচুমাচু হয়ে বসে রয়েছে। লুকিং গ্লাসে সিফাত ঐশ্বর্যের ভীতু চেহারার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ঐশ্বর্যের চোখে চোখ পড়তে সিফাত চোখ নামিয়ে নিয়ে বলল, এত ডিস্টেন্স রেখে বসছেন কেন? পড়ে যাবেন তো, সামনের দিকে এগিয়ে আসুন। ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম। বলতে বলতে বাইক ব্রেক করে। ঐশ্বর্যের বক্ষ এসে সিফাতের পিঠে থাকে। শঙ্কায় ঐশ্বর্যের অন্তরাত্মা কেঁপে ওঠে। ঐশ্বর্য সিফাতের শার্ট আঁকড়ে ধরে। সিফাত সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বুঝলেন ম্যাডাম, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। আগেই বলেছিলাম এগিয়ে আসুন, শুনলেন না আমার কথা। এদিকে রাস্তা ভালো না ম্যাডাম, আমাকে ধরে বসুন, নয়তো দেখা গেল আপনি এপাশ থেকে পড়ে গিয়েছেন, অথচ আমি টেরই পাইনি। আপনার মা যে ডেঞ্জারাস, দেখা গেল আমার নামে মামলা ঠুকে দিবে। জানেন, ইদানিং আমার মাকে আমার অচেনা লাগে। আমার মা এমন ছিল না। বাবা মারা যাবার পর থেকেই মা চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের জীবনধারা পাল্টে গিয়েছে। মা এখন আমার কথা ভাবে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। মায়েরা কখনো খারাপ হয় না ম্যাডাম, হয়তো পরিস্থিতি আপনাকে মাকে এখানে নিয়ে আসতে বাধ্য করেছে। আমি সিজদাকে কত অপমান, অবহেলা, অবজ্ঞা করেছি। আজ আমি সিজদার জায়গাটা উপলব্ধি করতে পারছি। আসলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সিজদার বিয়ের আগে আমি আর মা মিলে সিজদাকে অনেক মেরেছি। খাবারের মধ্যে নিজের চুল রেখে দিয়ে খাবারের চুল পাওয়ার নাটক করে সিজদাকে গরম খুন্তির শাঁকা দিয়েছি। তখন ওর কান্না, আকুতি, মিনতি দেখে আমার পৈশাচিক আনন্দ হতো। অদ্ভুত এক ধরনের শান্তি ফিল করতাম। সিজদা হয়তো কখনোই আমাকে অভিশাপ দেয়নি, কিন্তু সিজদা যে দীর্ঘশ্বাস ফেলেছে তাই বিচার পাচ্ছি আমি। আমি কখনোই ভাবিনি জীবন আমাকে এইখানে নিয়ে আসবে। একজন ভিক্ষুকের যে সম্মান মর্যাদা আছে আমার, সেটুকুও নেই। মেয়েটার সাথে কত অন্যায় করেছি আমি, কিন্তু সে টুর শব্দটি পর্যন্ত করেনি। ইদানিং বড্ড সিজদার কথা মনে পড়ছে, ইচ্ছে করছে ছুটে গিয়ে সিজদাকে বুকে জড়িয়ে নিতে। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু সিজদার অনেক বড় মন। আমি সিজদার কাছে ক্ষমা চাইলে সিজদা আমাকে ঠিক ক্ষমা করে দিবে। আমি তো সার্জিসের সাথেই দেখা করতে যাচ্ছিলাম, পথিমধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। আপনি যাবেন? তাহলে বাইক ঘুরিয়ে নেই। না না ডক্টর, বাসায় কোনো সবজি নেই। বাজার নিয়ে দেরি করে ফিরলে মা খুব রাগ করবে। ওকে, তাহলে আপনাকে অন্য একদিন নিয়ে যাব, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। থ্যাঙ্কস লাগবে না ম্যাডাম। তো কি লাগবে? যা চাইবো দিবেন তো? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই ডক্টর, তবু বলুন না কি চান, আমি দেওয়ার চেষ্টা করব। সিফাত লুকিং গ্লাসে ঐশ্বর্যকে এক পলক দেখে বলল, এখন আমার কিছু চাই না ম্যাডাম, আমার জিনিস আপনার নিকট গচ্ছি রাখলাম, সময় মতো আমি চেয়ে নিব, দিবেন তো? অবশ্যই দিব। পুরো রাস্তায় আর কোনো কথা হয় না সিফাত ঐশ্বর্যের বাড়ির সামনে এসে সিফাত বাইক দাঁড় করায়। ঐশ্বর্য বাইক থেকে নামতে গিয়ে পড়ে যেতে নিলে সিফাত ঐশ্বর্যের কোমর আঁকড়ে ধরে। নিজের কোমরে পুরুষের স্পর্শ পেয়ে শির দ্বারা সোজা হয়ে যায় ঐশ্বর্যের।
ঐশ্বর্য খিচে চোখ বন্ধ করে নেয়। সেকেন্ড কয়েক অতিবাহিত হবার পর সিফাত ঐশ্বর্যকে ছেড়ে দেয়। ঐশ্বর্য আর এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গেটের এক্সট্রা চাবি থাকায় ভেতরে প্রবেশ করতে অসুবিধা হয় না ঐশ্বর্যের, কিন্তু ভিতরে প্রবেশ করতে ঐশ্বর্যের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঐশ্বর্যের মা বিথি চৌধুরী তার বাবার বিজনেস পার্টনার রোহিত লস্করের সাথে চুম্বনরত অবস্থায় রয়েছে। ঐশ্বর্য ভাবতেও পারেনি তার মায়ের এতটা অধঃপতন হয়েছে। ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠছে তার। ঐশ্বর্য আর কথা না বাড়িয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। যখন খারাপ ছেড়ে ভালোর পথে হাঁটতে চাচ্ছে তখন সে রাস্তায় পদে পদে কাটার সম্মুখীন হচ্ছে সে। ঐশ্বর্য অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। সে হালিমা মঞ্জিলে সিজদার কাছে চলে যাবে, প্রয়োজনে ওই বাড়িতে সিজদার দাসী হয়ে থাকবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তবুও শান্তা মির্জা রুম থেকে বের হয় না। সকাল থেকে একটু পানিও মুখে তুলেননি তিনি। সিজদার পোড়া পা নিয়ে সার্জিস সিজদাকে রুম থেকে বের হতে দেয়নি। চেম্বারে থেকেও ক্ষণে ক্ষণে ফোন করে সিজদার খোঁজ নিয়েছে। লাঞ্চ টাইম ব্রেকের সময় সার্জিস হালিমা মঞ্জিলে ছুটে এসে সিজদার জন্য খাবার নিয়ে নিজের রুমে এসে দেখে সামিরা সিজদা দুজনেই খোশ গল্পে মেতে আছে। দুজনকে এত প্রাণোচ্ছল দেখে মনটা ভরে ওঠে সার্জিসের। সার্জিস বিছানার পাশে একটা টুল নিয়ে বসে। প্লেট থেকে খাবার তুলে এক লোকমা খাবার সিজদার মুখের সামনে ধরে সিজদা অপ্রস্তুত হয়ে সামিরার পানে চায়। সামিরা সিজদাকে আশ্বাস দেয়। সিজদা সার্জিসের হাত থেকে খাবার লোকমা নিয়ে চিবাতে থাকে। তার সামান্য আঘাতে সার্জিসের এত কেয়ারিং মনে দাগ কেটে যায় সিজদার। সার্জিস সিজদার পাশাপাশি সামিরার মুখেও খাবার তুলে দেয়। দুজনে তৃপ্তি সহকারে খাবার শেষ করে। সার্জিস সিং থেকে হাত ধুয়ে সে সামিরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, আম্মি খেয়েছে? না ভাইয়া, আমি সেই সকালে রুমে গিয়ে দরজা বন্ধ করেছে আর এ পর্যন্ত দরজা খোলেনি। বাবাও তখন বেরিয়ে গিয়েছে, অনেকবার কল করেছি, ফোন রিসিভ করেনি। সামিরার কথা শুনে আবারও মন খারাপ হয়ে গেল সিজদার। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হলো তার। সিজদা ধরে যাওয়া গলায় বলল, এসব কিছু হয়েছে আমার জন্য। বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগেছে আমার কারণে। আমার জন্যই মা না খেয়ে বসে আছেন। আমি আসলেই অপয়া, অলক্ষী। আমার দ্বারা কখনোই কারো খারাপ ছাড়া ভালো কিছু হয়নি। বলতে বলতে চোখ ভিজে আসে সিজদার। সিজদার চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়তে গেলে সার্জিস তর্জনী আঙ্গুল দিয়ে সিজদার চোখের পানি তুলে নিয়ে বলল, অনেক চোখের পানি ফেলেছো সৌন্দর্যময়ী, আর নয়। এখন থেকে আমি শুধুমাত্র তোমার সুখের কান্না দেখতে চাই, দুঃখে নয়। আম্মি যেটা করেছেন সেটা ভুল করেছেন। বাবা সেই ভুলটা আম্মির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে তোমার কোনো দোষ নেই। সো নো কান্নাকাটি, অনলি হাসাহাসি। সার্জিসের এমন রসিকতা দেখে সিজদার অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। সার্জিস সিজদার দিকে ঔষধ পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, ঝটপট ওষুধ খেয়ে নাও। আপনি খেয়েছেন ডক্টর বাবু? সিজদার এই ছোট্ট প্রশ্নটা মন ভালো করে দেয় সার্জিসের। সে তো এটাই চাচ্ছে তার সৌন্দর্যময় তাকে একটু বুঝুক, তার জন্য ভাবুক, তাকে ভালোবাসুক। সার্জিসের থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, কি হলো ডাক্তার বাবু, খেয়েছেন আপনি? না, এখনো খাইনি। তোমার হাতে খাওয়ার বড্ড ইচ্ছে আমার। তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দেবে সৌন্দর্যময়ী? সিজদা নিরুত্তর। তার ইচ্ছেও সার্জিসের আবদার পূরণ করতে, কিন্তু একটা দেয়াল এসে তার আর সার্জিসের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। সিজদার থেকে রেসপন্স না পেয়ে সার্জিস মলিন মুখে বেরিয়ে যায়। সিজদার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। যে মানুষটা তার জন্য এত কিছু করলো সেই মানুষটার সামান্য আবদারটুকু পূরণ করতে না পারার আফসোস থেকে গেল তার। সিজদা বিছানা ছেড়ে নেমে ব্যালকনিতে গিয়ে দেখলো সার্জিস গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। কেন জানি সিজদার বুকে চিনচিন করে ব্যথা সৃষ্টি হলো। চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। সিজদা আস্তে ধীরে হেঁটে নিচে এসে প্লেটে খাবার নিয়ে শান্তা মির্জার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ল, কিন্তু শান্তা মির্জা কোনো রেসপন্স করলেন না। তিনি ব্যাগ গোছাতে ব্যস্ত। যে মেয়ের জন্য তাকে এতগুলো কথা শুনতে হলো সেই মেয়ের সাথে তিনি কিছুতেই একই ছাদের তলায় থাকবেন না, বসবাস করবেন না বলে মন স্থির করেছেন। তিনি আজই তার বাপের বাড়ি চলে যাবেন। এদিকে সিজদা কন্টিনিউয়াসলি দরজায় কড়া নাড়ছে। এক পর্যায়ে শান্তা মির্জা বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমার সংসারে আগুন জ্বালিয়েও শান্তি হয়নি তোমার? এখন আমাকে জ্বালাতে এসেছো? আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দিবে না নাকি? আমি তো চলেই যাচ্ছি সবকিছু তোমার হাতে দিয়ে। তাহলে কেন এখানে এসেছো? অন্তত কয়েক মিনিট আমাকে শান্তিতে থাকতে দাও। সিজদা ভেতরে উকি দিয়ে দেখলো সত্যিই শান্তা মির্জার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন। সিজদার রুমে প্রবেশ করে খাবারের প্লেট টেবিলের উপর রেখে হাত জোর করে বলল, আপনি আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছে হয় করুন। আপনার শাশুড়ি মা আমার, আর শাশুড়ি মা তো মাই হয়, তাই না?
প্রথম যেদিন এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তখন থেকেই আপনাকে মা বলে মনে করে এসেছিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করে এসেছি। জন্মের পর থেকে মাহীনা, কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি। মায়ের আদর ভালোবাসা এগুলো কেমন হয় সেটাও আমি জানি না। আপনাকে যখন প্রথমবার মা বলে ডেকেছিলাম তখন অদ্ভুত এক প্রশান্তি মন ভরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমি আমার মাকে ফিরে পেয়েছি। আমি আপনাকে মায়ের মতো করেই ভালোবাসি। আপনার অধিকার আছে আমাকে মারার, আমাকে বকা দেওয়ার। আপনি আমাকে মারুন মা, আরো বকা দিন, কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না মা। এই বাড়িটা আপনার, সংসারটা আপনার। আপনি আপনার বাড়ির সংসার ছেড়ে কোথাও যাবেন না মা। শান্তা মির্জা সিজদার কোনো কথাই কানে নিলেন না। তিনি ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। সামিরা এসে শান্তা মির্জাকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তিনি সামিরার কথাও শুনলেন না। তিনি ব্যাগপত্র নিয়ে নিচে নেমে আসলেন। নিচে আসতেই হালিমা মঞ্জিলে মুখোমুখি হলেন তিনি। হালিমা বেগম তাকে পরখ করে বললেন, এই বয়সে এসে এত সিন ক্রিয়েট না করলে হতো না বৌমা? লোক হাসানোর খুব দরকার ছিল তোমার। খুব তো তখন লম্বা গলায় বলেছিলে দাদুভাই বিধবা মেয়ে বিয়ে করেছে বলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, সমাজের লোকেরা তোমার মুখে থুতু দিবে। এখন তুমি যে সংসার ছেড়ে চলে যাচ্ছ, হয়তো ডিভোর্সও ফাইল করবে, এতে তোমার সমাজের লোকেরা কিছু বলবে না, তোমার মুখে থুতু ছুড়বে না। আম্মা, আপনি ওই মেয়েটার হয়ে সাফাই গাইছেন? সাফাই গাইছি না, যা সত্য সেটা বলছি। তাছাড়া আমি বুঝতে পারছি না বৌমা, সিজদাকে নিয়ে তোমার সমস্যাটা ঠিক কোথায়? তুমি তো সার্জিসকে আজও নিজের ছেলে হিসেবে মন থেকে মেনে নিতে পারোনি। তাহলে দাদুভাই কাকে বিয়ে করবে, কাকে নিয়ে সংসার করবে, এটা দাদুভাইকেই ডিসাইড করতে দাও। সিজদাকে নিয়ে আমাদের কারোর কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট বাবা হয়ে ফারুকেরও কোনো আপত্তি নেই। সেখানে তুমি এত রিয়াক্ট কেন করছো বলো তো? কিসের স্বার্থে করছো এসব? টাকা লাগবে তোমার? বলো কত টাকা চাই তোমার? কত টাকা হলে তুমি একটু শান্তি দিবে আমাকে? বুড়ো বয়সে এসে আর এত অশান্তি ভালো লাগছে না। এই বয়সে কোথায় ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো? তা নয় তো রোজ রোজ অশান্তি, আর ভালো লাগে না। শান্তা মির্জা নিরুত্তর। তাকে চুপ করে থাকতে দেখে হালিমা বেগম আবারও বললেন, আজকে সিজদার জায়গায় তুমি তোমার নিজেকে একটু কল্পনা করে দেখো তো বৌমা। তুমি নিজেও তো ডিভোর্সি ছিলে। তুমি নিজে কি আমার ফারুকের যোগ্য ছিলে? তুমি সেসব দিনের কথা কিভাবে ভুলে গেলে বৌমা? কিভাবে একটা এতিম মেয়ের সাথে এমন আচরণ করতে পারলে? শান্তা মির্জা কিছু না বলে ব্যাগপত্র নিয়ে নিজের রুমে চলে গেলেন। তিনি যেতেই হালিমা বেগম সিজদাকে জড়িয়ে ধরে বললেন, কিছু মনে করিস না সিজদা, সন্তান হারিয়ে বিবেকহীন হয়ে পড়েছে, নিজের অতীত নিজের জায়গা ভুলে গিয়েছে। না না দাদিজান, আমি কিচ্ছু মনে করিনি। সন্তানকে বকা দেওয়ার অধিকার আছে তো মায়ের। মা আমাকে বকা দিয়েছে, কথা শুনিয়েছে, এতে আমার একটু খারাপ লাগেনি। কিন্তু মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন ভাবতে আমার খুব খারাপ লাগছে দাদিজান। যাকে সেসব কথা, তুই নিজের রুমে যা। তুই নিজেও তো অসুস্থ, যা গিয়ে রেস্ট নে। যাচ্ছি দাদিজান। সিজদা নিজের রুমে এসে লাগেজ থেকে তার কাপড়গুলো কাবার্ডে গুছিয়ে রাখে। আকস্মিক কাপড়ের ভাঁজে রক্তমাখা কাপড় জাতীয় কিছু দেখে সিজদার কিউরিসিটি বাড়তে থাকে। সিজদা নিজের কিউরিসিটি দমিয়ে রাখতে না পেরে কাপড়ের টুকরোটা বের করে নিয়ে আসে। কাপড়খানা দেখে চক্ষু চরকাচ হয়ে যায় সিজদার কাপড়খানা ভালো করে নেড়েচেড়ে ভালো করে দেখে নিয়ে বলল, আরে এটা তো আমার রুমালখানা কত প্রিয় ছিল আমার। সালেহা খালা নিজ হাতে রুমালখানা সেলাই করে দিয়েছিল। এতে কত আবেগ, কত ভালোবাসা মিশ্রিত ছিল। এই রুমালটাই তো আমি ডাক্তারবাবুর হাতে বেঁধে দিয়েছিলাম। সে তো অনেক দিন আগের কথা। আমি রুমালখানার কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু এমন রক্ত মাখার রুমাল ডাক্তারবাবু ফেলে না দিয়ে এত যত্ন সহকারে নিজের কাছে রেখেছে কেন? রুমালে এখনো রক্তের দাগ লেগে আছে। ডাক্তারবাবু আমার জিনিস এত যত্নে করে রেখেছে, আবার আমি বিধবা হওয়ার পরেও সমাজের বিরুদ্ধে গিয়ে, পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে আমায়। তার মানে কি ডাক্তারবাবু আমাকে... না না, এ কি ভাবছি আমি? এটা কখনোই হতে পারে না। ডাক্তারবাবু অনেক বড় মনের মানুষ। আফতাবউদ্দিনের সাথে বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত, তাই হয়তো ডাক্তারবাবু আমাকে দয়া করে বিয়ে করেছেন। কথাটা বলতেই সিজদার মাথায় একটা কথা ঘুরপাক খেতে লাগলো।
সিজদার ভেতর থেকে অন্য এক সত্তা বের হয়ে সিজদার দিকে প্রশ্ন ছুড়ে দিল। ডাক্তারবাবু যদি তোকে ভালোবেসে বিয়ে করে তুই কি পারবি তাকে মন থেকে মেনে নিতে, তাকে স্বামীর অধিকার দিতে? সার্জিস নার্সিংহোম থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলেই কোথা থেকে আনুমানিক 9 থেকে 10 বছরের বাচ্চা মেয়ে ফুল নিয়ে এসে বলল, ফুল দিবেন ভাইয়া, ফুল? সার্জিস গাড়িতে উঠল না, বরং গাড়ির দরজা বন্ধ করে দিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার নাম কি? মধু। বাহ, তোমার নাম যেমন মধু তেমনি তুমি দেখতেও মধুর মতো মিষ্টি। থ্যাংক ইউ ভাইয়া। বাহ, তুমি ইংরেজিও জানো? হ্যাঁ, আমি স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো মধু? ক্লাস 3-তে। ভেরি গুড। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ফুল বিক্রি করছো কেন? আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাদের সংসার ছাড়াতো, কিন্তু হুট করে মা অসুস্থ হয়ে পড়ে, মানুষের বাড়ি কাজ করতে যাইতে পারে না, পেটের দায়ে বাধ্য হয়ে আমাকে ফুল বিক্রি করতে হচ্ছে। সার্জিস মধুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, বয়সের তুলনায় মেয়েটা অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছে, মাকে হয়তো খুব বেশি ভালোবাসে। মায়ের কথা মনে পড়তে চোখের কোণে পানি জমা হলো সার্জিসের। সার্জিস সন্তর্পণে চোখের পানি মুছে ওয়ালেট থেকে 1000 টাকার 10টা চকচকে নোট মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই টাকাটা রাখো মধু, তোমার মায়ের চিকিৎসার জন্য দিও। মধু টাকাটা নিতে নারাজ। সে টাকাটা সার্জিসের হাত থেকে না নিয়ে বলল, না না ভাইয়া, আমি এই টাকা নিতে পারবো না, মা জানলে খুব রাগ করবে। মা বলেছে খেটে খেতে, কারো থেকে হাত পেতে টাকা নেওয়াটা মা ভালো চোখে দেখে না। এতটুকু বাচ্চা মেয়ের ব্যক্তিত্বে মুগ্ধ হলো সার্জিস। সার্জিস মেয়েটার দুবাহু ধরে বলল, ঠিক আছে, তোমার এই সব ফুলগুলো আমি কিনে 10,000 টাকার বিনিময়ে কিনে নিয়েছি। এবার তো টাকাটা নিতে তোমার কোনো আপত্তি নেই? ফুলের দাম তো এত টাকা না। তুমি আমাকে ভাইয়া ডেকেছো, ভাই হয়ে বোনকে সামান্য কিছু উপহার দিলাম, ভাইয়ার দেয়া সামান্য উপহার গ্রহণ করবে না? মধুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, খুশিতে চোখ ছলছল করে উঠল। মধু হাসি মুখে টাকাটা নিয়ে বলল, আমার মায়ের অসুখ ভালো হয়ে গেলে আপনি একদিন আমাদের বাড়িতে আসবেন ভাইয়া, আমার মা খুব খুশি হবে। ঠিক আছে, যাব। সন্ধ্যা হয়ে আসছে, তুমি বাড়িতে যাও। টাকা দিলে ফুল নেবেন না? এই ফুলগুলো তোমার থেকে কিনে নিয়ে আবার তোমাকে গিফট করলাম। মধু ফুলগুলোর মধ্যে থেকে বেছে বেছে একটা সুন্দর গোলাপ সার্জিসের হাতে দিয়ে বলল, ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, আপনার প্রিয়জনকে ফুলটা দিবেন, দেখবেন অনেক খুশি হয়ে যাবে। সার্জিস মধুর থেকে ফুল নিয়ে গাড়িতে উঠতে যাবে, তার আগে রাস্তার অপর প্রান্তে চুড়িওয়ালা চুড়ির দিকে তার নজর পড়ে। ঝাঁকা ভর্তি রং বেরঙের কাচের চুড়ি যেন জলজল করছে। সার্জিস কখনো ফুটপাত থেকে কিছু কেনে না, কিন্তু কাচের চুড়িগুলো দেখে সার্জিস যেন চোখ ফেরাতে পারল না। সার্জিসের চোখের সামনে লাল চুড়ি, লাল শাড়ি, লাল টিপ পরিহিত সিজদার হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠল। সার্জিস চুড়িওয়ালার থেকে লাল চুড়ি নেওয়ার পাশাপাশি মার্কেট থেকে একটা লাল শাড়ি, এক পাতা লাল টিপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সিজদার পায়ের ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে। গাড়ির হর্ন শুনে সিজদা ব্যালকনিতে এসে দেখে সার্জিস গাড়ি থেকে বের হচ্ছে। সার্জিসকে দেখে অদ্ভুত এক ধরনের অনুভূতি হয় সিজদার। সিজদার না চাইতেও তার মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজদা নিজের মধ্যে এত প্রশান্তির কারণ বুঝতে পারে না। সিজদা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। মিনিট দুয়েক পর কড়া পারফিউমের ঘ্রাণ নাসিকায় প্রবেশ করতে সিজদা বুঝতে পারে সার্জিস এসেছে। সার্জিসকে দেখে অনেকটাই ক্লান্ত মনে হয় সিজদার। সিজদা এক মুহূর্ত দেরি না করে নিচে এসে সার্জিসের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে। সিজদা তার এত খেয়াল রাখছে ভাবতে সার্জিসের মন যেন পেখম তুলে নাচতে চায়। সিজদাকে দেখে সার্জিসের সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। এরপর আবার প্রেয়সীর হাতের বানানো শরবত খেয়ে সার্জিস একদম চাঙা হয়ে যায়। কিন্তু সিজদার জন্য কিনে আনা জিনিসগুলো সিজদাকে দিতে ইতস্তত বোধ করে। যদি সিজদা জিনিস নিতে নারাজ হয় এই ভেবে সার্জিস শাড়ির প্যাকেট ফুল ড্রেসিং টেবিলের সামনে রেখে দেয়। রাতে ডিনার শেষ করে এসে সিজদা ড্রেসিং টেবিলের সামনে ফুল দেখে তার মন ভালো হয়ে যায়। লাল গোলাপ তার খুব পছন্দের। সিজদা গোলাপের ঘ্রাণ নিয়ে গোলাপ ফুলটা তার চুলের গোজার চেষ্টা করে। তখনই সার্জিস রুমে পা রাখতে চায়, কিন্তু সিজদাকে চুলে ফুল গুজতে দেখে সার্জিস আর পা বাড়ায় না। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদাকে দেখতে থাকে। সার্জিসের চোখে চোখ পড়তেই থেমে যায় সিজদা। সার্জিস এক পা করে সিজদার দিকে এগিয়ে যায়। আয়নায় সেই দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে সিজদা। সার্জিস এসে সিজদার পাশে দাঁড়িয়ে সিজদার কানের পাশে সন্তর্পণে ফুল গুজে দিয়ে বলল, ফুলের চুলে আরেক ফুল। সার্জিস সিজদার চুলে ফুল গুজে দেওয়ার সময় সার্জিসের হাত সিজদার কানে লতি স্পর্শ করে। সিজদার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়, শিরশির করে ওঠে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। সিজদা তড়িৎ গতিতে সার্জিসের থেকে সরে আসে, লজ্জায় লাল হয়ে যায় মুখ। সার্জিস প্যাকেটটা সিজদার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার জন্য যদি কখনো
তোমার নিজেকে সাজাতে ইচ্ছে হয় তাহলে প্লিজ এই প্যাকেট থেকে শাড়ি চুড়ি লাল টিপ পরে আমার সামনে এসো। আমি মন প্রাণ ভরে তোমাকে দেখব, আমার চোখের তৃষ্ণা মিটবে। সিজদা বরাবরের মতোই নীরব। আশাহত হয় সার্জিস। সে একটু বেশি এক্সপেক্ট করছে সিজদার থেকে, কিন্তু সিজদা চাইলেও সবটা স্বাভাবিক নিতে পারছে না। তার ভেতর বলছে পুরনো সব ভুলে নতুন করে সবটা শুরু করতে, কিন্তু বাহির বলছে না, এটা ঠিক হবে না, এতে সাইফানের সাথে অন্যায় করা হবে। এই দোটানায় পড়ে সিজদা কি করবে বুঝতে পারে না। সার্জিসের ব্যক্তিত্ব আগেই মন কেড়েছিল তার, আবার সার্জিসের উপর রাগও হয়েছিল তাকে রিজেক্ট করে দেওয়ার জন্য। হালিমা বেগম প্রথমবার সিজদাকে দেখে সার্জিসের সাথে তার বিয়ের কথা বলে, সেদিনই সিজদা মনে মনে সার্জিসকে কল্পনা করতে শুরু করে। তার সাথে ছোট একটা সংসার, দুষ্টু মিষ্টি মুহূর্ত, তাদের সেই ছোট সংসারে ছোট্ট মিষ্টি একটা বাচ্চা আসবে, তারা একসাথে বুড়ো বুড়ি হবে। কিন্তু সার্জিস যখন সিজদাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়, তখন সিজদার ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সিজদার স্বপ্ন পূরণ হবার আগেই ভেঙে যায়, যেটা কাউকে বুঝতে দেয় না সিজদা। সার্জিস আর কথা না বলে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে খারাপ লাগে সিজদার, কিন্তু সিজদা সেটা প্রকাশ না করে নিজেও চুপচাপ শুয়ে পড়ে। মাঝরাতে শীত শীত অনুভব করতে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদা চোখ খুলে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে পায়। সিজদা উঠে গায়ে চাদর জড়িয়ে নেয়। আকস্মিক সার্জিসের দিকে চোখ পড়তেই কলিজাটা ছ্যাদ করে ওঠে সিজদার। সার্জিস শীতে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে, তার বাড়ি তার ঘর, অথচ মানুষটা অন্যের জন্য নিজে কষ্ট পাচ্ছে। সিজদা বিছানায় চোখ বুলিয়ে দেখে একটাই চাদর রয়েছে। সিজদা জানেও না এক্সট্রা চাদর কোথায় রাখা আছে। সিজদা কি করবে বুঝতে না পেরে নিজের গা থেকে চাদর সরিয়ে সন্তর্পণে সার্জিসের গায়ে জড়িয়ে দেয়। তখন সার্জিস ঘুমের ঘরে সিজদার একটা হাত নিজের মুঠোয় পুড়ে নেয়। সিজদা কেঁপে উঠে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সার্জিস খুব শক্ত করে সিজদার হাত ধরে রয়েছে, যেন ছেড়ে দিলেই সিজদা হারিয়ে যাবে। সিজদা যে সার্জিসকে ডাকবে তারও জো নেই। সার্জিসের ঘুমন্ত চেহারা দেখে সিজদার ইচ্ছে হয় না সার্জিসকে জাগানোর। অগত্যা সিজদা সেখানেই বসে বসে রাত কাটিয়ে দেয়। রোজকার মতো আজও ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদা চোখ খুলে বুঝতে পারে তার মাথাটা সার্জিসের বক্ষ মাঝে আবদ্ধ হয়ে রয়েছে। রাতে বসে থাকতে থাকতে কখন যে তার চোখ লেগে এসেছে বুঝতে পারেনি সিজদা। তার হাত এখনো সার্জিসের হাতের মুঠোয় রয়েছে। সার্জিস বাচ্চাদের মতো সিজদার হাত নিজের মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সিজদা হাত ছাড়িয়ে নিতে গেলেই ঘুম ভেঙে যায় সার্জিসের। সিজদাকে নিজের এত কাছে দেখে সার্জিস অবাক হয় বই কি, তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। সিজদার গা থেকে মিষ্টি একটা স্মেল আসছে। সার্জিস বিমোহিত হয়। এদিকে সিজদার লজ্জায় মরিমরি অবস্থা। সে নিজে সার্জিসের কাছে এসেছে ভাবতেই চেহারার ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায় তার। সিজদা আমতা আমতা করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।